জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির সমন্বয়ে গঠিত নতুন জোটের যাত্রা শুরু সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন জোটের উদ্যোক্তারা। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিভিন্ন দলকে সিটের লোভ দেখিয়ে নানা জোটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এই সকল যে অফার বিভিন্ন দল থেকে আসছে, আমরা সেগুলোকে সাদরে প্রত্যাখ্যান করি এবং আমরা মনে করি যারা সংস্কারের পক্ষে, বাংলাদেশকে একটি সার্বভৌম এবং মর্যাদাবান রাষ্ট্র করার পক্ষে লড়াই আমরা এতদিন করেছি, আমরা ঐক্যবদ্ধ থাকব। ফলে এই জোটটা কেবল নির্বাচনী জোট না, এই জোটটা মূলত রাজনৈতিক জোট। আমাদের যে রাজনৈতিক লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে হটিয়েছিলাম, আমরা সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে আগাবো এবং সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকব। এবং আপনারা জানেন যে আমাদের এই জোট প্রক্রিয়া আরো কিছু সংগঠনের নাম আপনারা শুনেছেন, মিডিয়াতে এসেছিল, তাদের সাথে আলাপ আলোচনা চলমান রয়েছে। আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে যেতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই নির্বাচনে আমরা একসাথে এক মার্কায় আমরা অংশগ্রহণ করবো, এই প্রত্যাশা আমরা রাখছি। আমরা কিছু উদ্বেগ আজকে এই সংবাদ সম্মেলন থেকে প্রকাশ করতে চাই। আপনারা দেখেছেন মিডিয়াতে, এটা সোশ্যাল মিডিয়াতে এটা এসেছে যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ভাই, ওনাকে বরিশালে ওনার নির্বাচনী প্রচারণার সময় ওনাকে হেনস্থা করা হয়েছে, নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে। এবং লক্ষ্মীপুরেও আসম আব্দুর রব, ওনার যে নির্বাচনী আসন, সেখানেও ওনার স্ত্রী তানিয়া রবের যে নির্বাচনী প্রচারণা, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, অফিস ভাঙচুর হয়েছে। অর্থাৎ আমরা যেই প্রত্যাশা করেছিলাম যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং তার মত প্রকাশ করবে, আমাদের নির্বাচনী সংস্কৃতিতে যে আমরা দেখেছি যে ভোট কেন্দ্র দখল, জবরদস্তি এবং একটা আধিপত্যমূলক এবং ফ্যাসিবাদী আচরণ করা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, সেই আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গিয়েছে। আমরা বলবো যে এই প্রক্রিয়ায় দেশ চালাতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে কিন্তু একটা দল এই দেশ থেকেই বিতাড়িত হয়েছে। ফলে যেই অহংকার, যে আত্মহমিকা অন্য রাজনৈতিক শক্তির উপরে, ভিন্ন মতের উপরে এরকম দমন পীড়ন করে, তার বিরুদ্ধে গিয়ে কিন্তু গণঅভ্যুত্থান হয়েছিল এবং অহংকারের পতন হয়েছিল। ফলে এই বাংলাদেশে যদি কেউ মনে করে যে আগামী নির্বাচনে গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে, অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে, তারা উভয়ই পরাজিত হবে। আমরা মনে করি বাংলাদেশে যে তারুণ্যের শক্তি, পরিবর্তনের শক্তি উত্থান ঘটেছে, তারা, জনগণ তাদের পক্ষে থাকবে। আমরা আজকে এই ঘোষণা করলাম, আপনাদের কাছে, সরকারের কাছে সহযোগিতা চাচ্ছি যে আমাদের উচিত ছিল এই ঐক্য প্রক্রিয়াটা আরো আগেই হওয়ার। নতুন জোটের যাত্রা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন নাহিদ ইসলাম। চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে ভোটের সময়ে 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। সকাল 7:30 থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে 4:30 পর্যন্ত।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে জাতীয় নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, তফসিল নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশনের কাছে সোমবার চিঠি পাঠানো হবে। তিনি আরও বলেন, একই সাথে জাতীয় নির্বাচন ও গণভোট এবং নির্বাচনী সরঞ্জাম আগের রাতেই কেন্দ্রে পাঠানো হবে। সভায় আরও সিদ্ধান্ত হয়, তফসিল ঘোষণার পর থেকে পরবর্তী 15 দিন চলবে পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধন। এছাড়াও নির্বাচনী প্রচারণার সামগ্রী অপসারণে তফসিলের পর 48 ঘণ্টা সময় দেয়া হবে। অন্যথায় নির্বাচনী আচরণ বিধিমালার আওতায় ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে নির্বাচনী প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয়, বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের নির্বাচনী কোনো দায়িত্বে রাখা হচ্ছে না। আমাদেরকে যেহেতু দুটো নির্বাচন একসাথে অনুষ্ঠান করতে হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, যে সকল কক্ষে স্থান সংকুলান হবে সে সকল কক্ষে একাধিক সিক্রেট বুথ স্থাপন করা হবে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা, অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিতে 9 ডিসেম্বর বিকেলে শাহজালাল বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সের অবতরণ এবং 10 ডিসেম্বর সকালে উড্ডয়নের স্লট চেয়ে সিভিল এভিয়েশনে আবেদন করেছে জার্মানির একটি এভিয়েশন প্রতিষ্ঠান। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, তার শারীরিক অবস্থাই বলে দেবে কখন তাকে বিদেশে নেওয়া হবে। এদিকে নানা আলোচনার মধ্যে লন্ডন থেকে দেশে ফিরে রোববার বিকেলে চতুর্থবারের মতো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান জুবাইদা রহমান। 15 দিন ধরে নানাবিধ শারীরিক সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমার প্রত্যাশা আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে উঠবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন, এতে কোনো সন্দেহ নাই। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, দেশে বিদেশে সুনামের স্বার্থে তার তাড়াতাড়ি সুস্থ হয়ে দরকার। উনি হচ্ছে আপসী নেত্রী, উনি দেশের জন্য, দেশের জনগণের জন্য অনেক কিছু ত্যাগ করছে। খালেদা জিয়ার অসুস্থ উনি আমার ঘরে মন বসে নাই, চলিয়েছি দান লই। ইনশাআল্লাহ আমি চাইতেছি খালেদা জিয়ার সুস্থ। দর্শক, এই নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিলা মিম। মিম, বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানাতে আজ কোনো ব্রিফিং হবে কিনা জানাবেন। সাজিদ, এখনো পর্যন্ত কিন্তু কোনো ব্রিফিং সারাদিনে হয়নি, তবে আমাদের তথ্য সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে আজ সম্ভবত ব্রিফিং হবে না। আর যদিও বা ব্রিফিং হয় সেক্ষেত্রে তো সেই খবর গণমাধ্যমে আগে থেকে জানানো হবে। বিকেল 4টা নাগাদ কিন্তু বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এই এভারকেয়ার হাসপাতালে এসেছেন। গতকাল আমরা যেমন দেখেছি বেশ লম্বা একটা সময় তিনি তার পৈতৃক নিবাস থেকে, ধানমন্ডির বাসা থেকে বের হয়ে এই এভারকেয়ার হাসপাতালে এসে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো সময় তিনি এখানে তার শাশুড়ির পাশে অবস্থান করেছিলেন। আজও হয়তো তাই হবেন। বিকেল 4টা নাগাদ এসেছেন। তিনি কখন বের হবেন কিংবা ভেতরে বেগম জিয়ার শারীরিক অবস্থা কি সেই সম্পর্কে কিন্তু আমাদেরকে বিস্তারিত তেমন কিছুই জানানো হয়নি। আমরা গতকাল যেটা নিশ্চিত হয়েছি সেটি হচ্ছে যে সিভিল এভিয়েশনের কাছে কিন্তু জার্মানির একটি এয়ারলাইন্স কোম্পানির একটি এয়ার অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছে এবং তারপর আসলে সেই 9 ডিসেম্বর কিন্তু সেই জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসবে। তারপর সেটি 10 তারিখে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে আমরা যেটি জানতে পেরেছিলাম যে বেগম জিয়ার সঙ্গে 16 জন সদস্য থাকবেন, সেখানে তার ব্যক্তিগত চিকিৎসকরাও থাকবেন। কিন্তু এই যে পুরোপুরি এই পদ্ধতিটি ছিল, লন্ডন যাত্রা ছিল, বেগম জিয়াকে নেওয়া হবে লন্ডনের হাসপাতালে ভর্তি করা হবে, সেই সব কিছুই কিন্তু এখন নির্ভর করছে বেগম জিয়ার শারীরিক সক্ষমতার উপর। যদি তার শারীরিক সক্ষমতা থাকে যে তিনি দেশের বাইরে ফ্লাই করার মতো অবস্থায় তিনি থাকেন,
তখনই কিন্তু তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটি নেওয়া হবে। তবে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া সেগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং সব কিছুই কিন্তু সেভাবেই প্রস্তুত রাখা হয়েছে। এই তথ্যগুলো আমাদেরকে আমরা দেখেছি এর আগেই কিন্তু গণমাধ্যমে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি একদমই সরাসরিভাবে কিন্তু তিনি গণমাধ্যমে জানিয়েছেন। আমরা বেশ কিছুদিন ধরেই দেখেছি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মহলে কিন্তু আলোচনা চলছিল, কোনো কোনো ক্ষেত্রে গুজবও রটে গিয়েছিল। সেই গুজবগুলোতে কান না দিয়ে একদমই ব্যক্তিগত চিকিৎসকরা গণমাধ্যমে যেটুকু জানিয়েছেন সেই তথ্যের উপরেই কিন্তু নির্ভর করতে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল। তবে সর্বশেষ যে তথ্যটি আমরা জানতে পেরেছি বা বিভিন্ন সূত্রে সেটি হচ্ছে যে আমরা যেমন শুনেছিলাম তার হিমোগ্লোবিন লেভেল অনেকটাই আসলে বেড়ে গিয়েছিল, সেটি কিন্তু এখনও আবারও স্বাভাবিক পর্যায়ে আছে, স্থিতিশীল রয়েছে তার স্বাভাবিক শারীরিক অবস্থা, সেটি আমরা জানতে পেরেছি। সাথে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। পরবর্তীতে যদি তার ব্যক্তিগত চিকিৎসক কিংবা চিকিৎসক দলের কেউ বিএনপির পক্ষ থেকে কেউ এখানে আসেন, কেউ কথা বলেন গণমাধ্যমের সঙ্গে, তখন সর্বশেষ তথ্য নিয়ে আবারও আমরা আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা মিম। বিএনপিকে নেগেটিভ রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করতে চেষ্টা করছে অনেকে, সেটি ভেঙে ফেলে প্রমাণ করতে হবে বিএনপি একটি আধুনিক ও ইতিবাচক দল। কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে বিজয়ের মাসে বিএনপির 7 দিনব্যাপী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, নিজেদের কাজ করতে হবে। যে কথাটা আমি সবসময় বলি যে সাইবার ওয়ার, এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব। এইটা আপনাদেরকে, এই ইয়াং জেনারেশনকে কিন্তু সেটা করতে হবে। যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে সেটা যেমন অতীতে বিএনপি করেছে, আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তা ভাবনা জনগণের সামনে নিয়ে আসছে। যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা, তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। এদিকে বিকেলে একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশকে সিঙ্গাপুর কানাডা নয়, স্বনির্ভর করে গড়তে চায় বিএনপি। তারেক রহমান আরও বলেন, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে না পারলে সব উন্নয়ন পরিস্থিতি পিছিয়ে যাবে। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র এবং গণতন্ত্র। আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি, যে কোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারবো। কিন্তু ষড়যন্ত্রকে রুখে দিতে পারলেও তারপরেও কিন্তু সামনে অনেক কঠিন সময়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গুমের নির্দেশ দিতেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আয়নাঘরে গুম ও নির্যাতনে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। গুমের সব কার্যক্রমের দায়িত্ব পালন করতেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক। ভুক্তভোগীর পরিবারগুলোকে হয়রানি সহ গণভবনে নিয়ে নাটক সাজানো হতো বলে জানান চিফ প্রসিকিউটর। দুপুরের পর ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এ আবেদন করেন তাজুল ইসলাম। আসামি করা হয়েছে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, পলাতক ডিজিএফআই-এর 4 সাবেক মহাপরিচালক এবং গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তা সহ মোট 13 জনকে। গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তা ডিজিএফআই-এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকীকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে জানানো হয়, সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে ডিজিএফআই-এর বিরুদ্ধে। এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করার দাবিতে বিটিআরসি ভবন ঘেরাও করেছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীরা। দুপুরে বিটিআরসির চেয়ারম্যানের সাথে বৈঠকে বসেন মোবাইল ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। বৈঠকে
এনইআইআর ব্যবস্থা বাস্তবায়নের আগে 6 মাস সময় চেয়েছেন ব্যবসায়ীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত মোবাইল ব্যবসায়ী কমিউনিটি। এদিকে সন্ধ্যা 6টায় বৈঠকে বসবে বিটিআরসি, এনবিআর সহ অন্যান্য খাত সংশ্লিষ্টরা। বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে ব্যবসায়ীদের। এ ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে আগারগাঁও ও শ্যামলীর সড়ক অবরোধ করেছে ব্যবসায়ীরা। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দেশের সব মোবাইল হ্যান্ডসেট বিক্রির দোকান। আশা নিয়ে এই মিটিং এ বসেছিলাম, আমরা আশাহত হয়েছি। সেটা কিভাবে? আমরা আশা করেছি এইখান থেকে আমরা একটা দিক নির্দেশনা পাবো। প্লিজ, যেহেতু ওনারা বলেছেন যে আমরা 6টা বাজে আবার আরেকটা মিটিং এ বসবো, 6টা বাজে মিটিং করার পরে ওনারা আমাদেরকে একটা সিদ্ধান্ত জানাতে পারবেন। বিএনপি ক্ষমতায় গেলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর পদ্ধতি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজমসের উদ্যোগে ইলেকট্রনিক ডিভাইস নিবন্ধন পদ্ধতি নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি। এটা ওপেন করতে হবে, এই সিদ্ধান্তটা খুবই সোজা। ওরাও রেজিস্ট্রেশন করবে, এরা যেভাবে রেজিস্ট্রেশন করছে ওরাও রেজিস্ট্রেশন করবে। ওরা তো, আমার তো দরকার ফোনের নাম্বার ঠিক মতো আসছে কিনা, তাই না? আমার দরকার ডিউটি পে হচ্ছে কিনা, আর তো কিছু না। তো যে যদি একটা লোক যদি 500টাও যদি সে ইম্পোর্ট করে কেউ, সে রেজিস্ট্রেশন করাবে, অসুবিধা কি আছে? রেজিস্ট্রেশনের মাধ্যমে সেও তো একই ব্র্যাকেটে চলে আসছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ এলাকায় সাজসজ্জার নামে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। রোববার সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। জানান, রাজধানীর নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের 6 নম্বর প্লটে আব্দুল হামিদের 3তলা ডুপ্লেক্স বাড়ি রয়েছে। রাষ্ট্রপতির দায়িত্ব শেষে তিনি 2023 সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন। অভিযোগের বস্তুনিষ্ঠতা পেয়েই কমিশন তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি। অভিযোগে বলা হয়, বাড়ির পাশের রাস্তায় বাঁধা নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ, খাল সংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। ব্যক্তিগত বাসভবনের শোভা বর্ধনে এসব অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের প্রায় 24 কোটি টাকা ক্ষতি সাধন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ এক আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদের অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একটি চক্রের কারসাজিতে পেঁয়াজের দাম কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে। এতে ভোক্তা ও কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে কৃষি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের কোনো সংকটও নেই, কিন্তু বাজারে কিন্তু প্রচুর আছে, কিন্তু হঠাৎ কিন্তু দামটা বেড়ে গেছে, ভোক্তারা কিন্তু সাফার করছে। নভেম্বরের ভিতরে ইনফ্যাক্ট ইসেরা খালি করতে চায়, কিন্তু কোল্ড স্টোরগুলি, কিন্তু আমরা বলছি না, এবার ডিসেম্বর পর্যন্ত তাদের রাখতে হবে। এই আলুটা ডিসেম্বর পর্যন্ত রাখা যেন কৃষক অন্তত তার আলুটা পুরা বিক্রি করতে পারে। যদি কৃষি কারো যদি যোগ সাজস থাকে, সে ধরা খাবে। কোর্টের নির্দেশ অনুযায়ী আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার মরদেহ গণকবর থেকে উত্তোলন শুরু করেছে সিআইডি। সংবাদ সম্মেলন করে সিআইডি প্রধান জানায়, প্রাথমিকভাবে ধারণা এই গণকবরে 114 জনের বেশি ব্যক্তির মরদেহ রয়েছে। তবে নিখোঁজ 10 জন মরদেহ শনাক্তের জন্য অভিযোগ জানিয়েছে সিআইডির কাছে। 18 জুলাইতে বৃহস্পতিবার দিন ঘর থেকে চা খাওয়ার কথা কেউ ঘর থেকে বাইরেছে, আর আমার ঘরে ফিরে নাই কে না। এই ছবি পেলেন কোথায়? ঢাকা মেডিকেলে 34 দিন পর। 34 দিন পর? হ্যাঁ, পাইছে। কবর দিয়েছে এই আঞ্জুমান বলছে রায়েরবাগে বুদ্ধিজীবী কবর দিয়েছে।
18 জুলাই ওই রাতেই মানে সে আর কি 9:45 মারা গেছে। তার 5 দিন পর 23শে জুলাই শাহবাগ থানার মাধ্যমে আঞ্জুমান ফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আঞ্জুমান ফিদুল ইসলাম এই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান 4 নম্বর ব্লক দাফন করছে। আসন্ন নির্বাচনে যেই জয়ী হোক না কেন জাতি হিসেবে তাদের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু উপদেষ্টা ফজল করিম খান। রোববার বেলা 12টায় বরিশালের বাবুগঞ্জে মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। হোক না কেন আমরা জাতি হিসেবে তাদের পেছনে দাঁড়াবো। ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার করব। এই জন্য ওখানে একটা ফার্টিলাইজার ফ্যাক্টরি, আমি এবং আমাদের শিল্প উপদেষ্টা কিছুদিন আগে ওখানে গেছিলাম আমরা, তো ওখানে একটা ফার্টিলাইজার ফ্যাক্টরি সার কারখানা হবে এবং সেই সার কারখানা এবং আমরা এখানে অন্যান্য যেসব শিল্পাঞ্চল আছে ইপিজেড আছে যেখানে চাওয়া হবে আমরা সেখানে গ্যাস সংযোগ দিয়ে দেব। মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই, আর মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। এর জন্য বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জের মাগুরা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে কথা বলেন তিনি। আমাদের শুধু মানুষ আছে, যে মানুষকে মানব সম্পদে পরিণত করা প্রয়োজন। আমি জানি কালকেই সেটা করা যাবে, আমি জানি কালকেই বাজেট 4 গুণ করে ফেলা যাবে না, কিন্তু আমার যেখানে বলার সুযোগ আমি বলি যে জিডিপির 5% শিক্ষার জন্য, জিডিপির 5% স্বাস্থ্যের জন্য বরাদ্দ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ মানব সম্পদ উন্নয়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই, আর মানব সম্পদ উন্নয়নের জন্য এই দুটো জিনিস দরকার। দেশের দুর্নীতি অব্যাহত রয়েছে, কঠোর অবস্থান নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। রোববার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এ সময় তিনি বলেন, সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় দলগুলোর অবস্থান নির্বাচনী ইশতেহারে তুলে ধরতে হবে। 54 বছর এবং বিশেষ করে গত 15 বছরের যে জঞ্জাল সেটা কাটিয়ে উঠে বাংলাদেশের সুশাসিত গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত এবং অন্তর্ভুক্তমূলক সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠা কাজটা চট করে একটা মানে জাদুর কাঠি দিয়ে সম্ভব নয়। এটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, আমাদেরকে মানতে হবে। তবে এই সুযোগটা তৈরি হয়েছে, সুযোগটা আমাদের রাজনৈতিক দলগুলো কতক্ষণে নেবে সেটা যেরকম গুরুত্বপূর্ণ, একইভাবে তাদের এই কার্যপদ্ধতির মধ্যে ওই যে বললাম যে অর্থ বেশি এবং ধর্মের প্রভাবটা নির্বাচন আগে নির্বাচনের পরে। বরিশালের নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনরোষের মুখে পড়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ঘটনার সময় ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। দুপুর 1টার দিকে বরিশালে আরিয়াল খাঁ নদীর উপর মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে যান ব্যারিস্টার ফুয়াদ। জানা গেছে, সে সময় স্থানীয়দের চাঁদাবাজির কারণে সেতু নির্মাণে বিলম্ব হয়েছে বলে মন্তব্য করেন তিনি, আর এতেই ক্ষুব্ধ হয় এলাকাবাসী। অনুষ্ঠানস্থল ত্যাগের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার পিছু নেয় ক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে সহযোগীরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেয়। অনুষ্ঠানে নৌপরিবহন এবং সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অনুষ্ঠানস্থল থেকে অল্প দূরেই ঘটনাটি ঘটে। আগামী নির্বাচনে 5000 নৌ সদস্যকে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে চট্টগ্রামের নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। নৌবাহিনীর প্রধান জানান, নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নৌ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে সরকারের নির্দেশনা অনুযায়ী সব ধরনের সহযোগিতা করতে নৌবাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। সমুদ্র সম্পদ রক্ষা, নৌপথের বাণিজ্য নিরাপদ করা, নৌযান সমূহের নিরাপদ নৌরুট নিশ্চিতে নৌবাহিনী নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানান নৌবাহিনী প্রধান। এ সময় কমিশন প্রাপ্ত নবীন অফিসারদের দেশের স্বার্থে ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি রাখার নির্দেশ দেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌবাহিনীর সদস্যগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা প্রয়োজনীয় সংখ্যক জাহাজ এবং ক্রাফট সহ আনুমানিক 5000 নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নৌবাহিনীর প্রতিটি সদস্য সরকার
ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধপরিকর। সরকারি বা বেসরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে 2025-26 শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রার্থীরা আগামী 28 ডিসেম্বর 2025 পর্যন্ত আবেদন করতে পারবেন। নৌপরিবহন অধিদপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণের কোর্সে যোগ দিয়ে তরুণীরা গড়ে তুলতে পারবেন সমুদ্র পেশায় আন্তর্জাতিক মানের ক্যারিয়ার। যোগ্য প্রার্থীরা নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত জেনে ও অনলাইনে আবেদন করতে পারবেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় গেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ নিয়ে আরও জানাতে যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন, আপনি তো সেখানে রয়েছেন, কতক্ষণ থেকে এই বৈঠক শুরু হচ্ছে, এ নিয়ে আর কি তথ্য আছে জানাবেন আমাদের। সাজিদ, আপনি যেমনটি বলছিলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে সিইসির নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার। তো বৈঠকটি ঠিক আধা ঘন্টা আগে শুরু হয়েছে, অর্থাৎ 5টা নাগাদ বৈঠকটি শুরু হয়েছে। আপনি জানেন যে এই সপ্তাহে তফসিল ঘোষণার একটি তারিখ নির্ধারণ করার বিষয়টি রয়েছে এবং এই বিষয়ে নির্বাচন কমিশনার আজকে কিন্তু নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে 4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বৈঠকের শেষেই কিন্তু তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসে। আপনি জানেন যে তফসিল ঘোষণার একটি তারিখ নির্ধারণ করা, এই সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার একটি বিষয় রয়েছে। তফসিলের পূর্ববর্তী এবং পরবর্তী প্রস্তুতি আসলে কি হবে সেই বিষয় নিয়ে আলোচনার ব্যাপার রয়েছে এবং একই সাথে তফসিল ঘোষণার পরবর্তীতে নির্বাচন বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন বাজেট আসলে কি হতে পারে সেই বিষয়ে আলোচনা রয়েছে এবং নির্বাচন বাজেটের পাশাপাশি জানেন যে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাতের পরবর্তীতে তফসিল ঘোষণা হবে এবং তফসিল ঘোষণার সাথে সাথে নির্বাচনকালীন যারা দায়িত্ব পালন করবেন, প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে নির্বাচনকালীন যে দায়িত্বগুলো পালন করবেন সেই অফিসারদের নাম নির্ধারণ করার বিষয়গুলো রয়েছে। কাজেই আজকে নির্বাচন কমিশন ভবনে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের যে আলোচনাগুলো হয়েছে সেই বিষয়ে সরকার প্রধানের সাথে বৈঠক করার জন্যই কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবনে এসেছে। কারণ আপনি জানেন যে প্রধান উপদেষ্টা কিন্তু সবসময় বলেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন তিনি আসলে করতে চান। কাজেই সেই জায়গায় একটি সমন্বয়ের প্রয়োজন রয়েছে এবং তফসিল ঘোষণার পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়গুলো রয়েছে। তো সবকিছু মিলেই ইসি নির্বাচন কমিশনাররা প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবেন এমনটি আমরা জানতে পেরেছি। আলোচনা পরবর্তীতে আমাদেরকে যদি কোনো ধরনের প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা হয়তোবা জানতে পারবো যে কি বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে এবং তার ফলাফল সম্পর্কে। এই ছিল আমার কাছে সবশেষ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হোসেন রিপন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের গোয়ার একটি নাইট ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও পর্যটক সহ অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার খবরে বলা হচ্ছে মৃতদের অধিকাংশই ক্লাবের কিচেন কর্মী, আর পর্যটকের সংখ্যা 3 থেকে 4 জন। লাশ শনাক্তের আগে প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। শনিবার দিবাগত রাতে রিসোর্ট সিটি খ্যাত গোয়ার রোমিও লেনের জনপ্রিয় ব্রিজ ক্লাবে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসক জানিয়েছেন সিলিন্ডার বিস্ফোরণে অধিকাংশের মৃত্যু হয়েছে শ্বাসরোধ হয়ে। দগ্ধ হয়ে মারা গেছেন 3 জন। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। মাত্র 1 বছর আগে পর্যটকদের জন্য উন্মুক্ত ওই ক্লাবে সেফটি প্রোটোকল মানা হচ্ছিল কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করে বলছেন এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে। মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। নিহতদের পরিবারকে 2 লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। লন্ডনের হিথ্রো বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে গাড়ি পার্কিংয়ে কয়েকজন যাত্রীর ওপর পিপার স্প্রে বা মরিচের গুঁড়া ছুঁড়েছে কয়েকজন দুর্বৃত্ত।
স্থানীয় সময় রোববার সকালে ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণের মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিকে নেওয়া হয় পুলিশ হেফাজতে। এই ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কারো অবস্থা সংকটাপন্ন নয় বলে জানিয়েছে চিকিৎসক। এদিকে পুলিশ জানিয়েছে কড়া নিরাপত্তা ভেদ করে বিমানবন্দরের ভেতরে পিপার স্প্রে ছোঁড়ার ঘটনাকে সন্ত্রাসী হামলা নয়, বরং এটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনায় স্বাভাবিক রয়েছে এয়ারপোর্টের বিমান ওঠানামা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।